আজকে আমরা যে সানাই গল্প তাহমিনা আলম ওনার এটা চতুর্থ কাব্যগ্রন্থ। তো আমরা এই কাব্যগ্রন্থ আজকে পারিবারিকভাবে আমরা এটাকে মনোপন্নস্থ করতে যাচ্ছি। তো এই বিষয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের তাহমিনা আলম, অর্থাৎ ওনার মা। ওনার মা এখানে উপস্থিত আছে, ওনার কথা শুনবো। সেই সাথে তাহমিনা আলমের এখানে বড় ভাই আছেন মাসুদ, আমাদের গোলাম আজম মোল্লা, এবং সেই সাথে আমাদের রাশিদা আজম, যিনি তাহমিনা আলমের বড় চা মেজো চা, এবং আরও আছেন আমাদের তাহমিনা আলমের আরেক ভাসুর ওয়ারিস আব্দুল ওয়ারিস মোল্লা। অ্যাকচুয়ালি ফ্যামিলিগত অনুপ্রেরণা নিয়েই তারা আগাচ্ছে কাজটাকে, এবং তার বড় ছেলে তাকরির অনুভব আছেন, ছোট ছেলে অনুরাগ আছে, সে সাথে আমিও আছি এখানে। তো পারিবারিকভাবে তার একটা স্বীকৃতি থাকার কারণেই হয়তো এতদূর আসতে পারছে, এটাই হলো বড় বিষয়। এই বিষয় নিয়ে আমরা প্রথমে আগে এই গল্পটার বিষয়বস্তু একটি সংক্ষিপ্তভাবে কি তাহমিনা আলমের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। সানাই আসলে একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা 5-7টা গল্পের সমন্বয়ে সানাই বইটা, আর হচ্ছে সানাই তার মধ্যে মূল গল্পটা। তো এখানে আমরা একটা মেয়ের নামটাও সানাই রেখেছি, সানাই। আর মূল কারণ হচ্ছে যে একটা বিরহকে, একটা কষ্টকে তুলে ধরার, যে একটা মানে একটা সানাইয়ের সুরটা যেরকম করুণ বিরহী, ওই বিরহটার একটা প্রতীক হিসেবে ব্যবহার করার জন্যই সানাই নামটা রাখা, এই গল্পটার সানাই নামটা রাখা, যে কিভাবে এই একটা দুঃখ মানুষ লালন করে। আর তার চেয়েও বড় কথা, এটা একটা প্রেম বিরহ তো অবশ্যই, সাথে এটা একটা সুন্দর পারিবারিক এবং সামাজিক গল্প। এটা একটা পারিবারিক সামাজিক গল্প। আর এই বইয়ের অন্যান্য গল্পগুলো, প্রতিটা গল্পই কোনো না কোনো জীবন থেকে নেয়া, যে জীবনগুলো আমার সাথে সম্পর্কিত অথবা যে জীবনগুলোকে আমি চিনি, প্রতিটা গল্পই কোনো না কোনো জীবন থেকে নেয়া। মানে আমি আসলে এটা আমার প্রথম গল্প গ্রন্থ, এর আগেরগুলো ছিল কাব্যগ্রন্থ। তো আমার প্রথম গল্প গ্রন্থ। তো আমি হচ্ছে মেয়েরা, বিশেষ করে মেয়েরাই যে কিভাবে দুঃখ লালন করে, কিভাবে প্রতারিত হয়, বঞ্চিত হয়, এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে অভিভাবকদের শিক্ষার কিছু থাকবে, আর আমরা একটা পারিবারিক এনভায়রনমেন্ট পাবো। এগুলোই আমার সবসময় আমার মানে উপযোগ্য বিষয়গুলোই হচ্ছে পরিবার। বা লেখাটা পড়ে যেন লোকের মনে হয় যে এই কথাটা তো আমার, এই মনে হয় আমার উপর দাঁড়িয়েই এই গল্পটা দাঁড়িয়েছে বা এই কবিতাটা দাঁড়িয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে আজকে এই পারিবারিক পরিমণ্ডলে কেন এটা উদ্বোধন হচ্ছে, একটু ছোট্ট করে বলি যে আসলে এই বইটাই এবার এত ব্যথা বেদনার মধ্য দিয়ে এই বইটার জন্ম, সেটা মানে বলার মতো না। যে আমি ওই সময় অনেক অসুস্থ, সেই আবহাওয়াতে আমার পরিবারের, আমার ছেলে, আমার 2 ছেলে, আমার হাজবেন্ড, সবার সহযোগিতায়, মানে আমাকে ওরা বসে ভাত খাওয়ায়, আর আমি লিখি বা লেখাটা জমা করতে পারবো কি না, এরকম বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে এই ডাক্তার, এই এমআরআই, এই সমস্ত ঘটনাগুলো, আর পাশ দিয়ে আমাদের আবার বইটার লেখাগুলো আমার জমা দেওয়া লাগতেছে। তো সবারই ইচ্ছা ছিল যে বইটা আসুক। আর আরও একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের একজন গুরুজন, আমাদের মামা, ওনারও অনেক অনেক অনুপ্রেরণা আছে। উনি চান যে আমি বই করতে থাকি। ওনার সীমাহীন অনুপ্রেরণা, যে আমি যে পারিবারিক কথাগুলো লিখি বা আমার যে কথাগুলো ওনার ভালো লাগে, ওনার জীবনের সাথে মেলে, বা উনি সমাজের প্রতিচ্ছবি দেখতে পায়। তো অনেক দেরি হয়ে গিয়েছিল আমার পাণ্ডুলিপি জমা দিতে। আর আমার বইটা আসতে আমি মেলাতে একদিন মাত্র যাইতে পারছিলাম। তো মেলা থেকে যেদিন ফিরলাম রাতে, আমি মানে ক্লান্ত, আমি শুয়ে আছি, মেজো ভাবি আমাকে ফোন দিছে যে আমরা কবে মেলায় যাব, তোমার বইয়ের মোড়ক উন্মোচন করবে। অলরেডি ওই দিন লাস্ট। মানে আমার না এত মানে ভালো লাগছে, কষ্ট লাগছে যে আমার বইয়ের মোড়ক উন্মোচনে যে ভাবিকে যাইতে হবে, ভাবিরা যাবে, ভাবির মাথায় এটা আছে।
যে এটা কতটা আন্তরিকতা থাকলে এই কথাটা, যে একটা বই মেলাটা আমি শেষ করে আসলাম লাস্টের দিন, মানে আমার আর বলার সুযোগই পাই নাই আমি, যে এইটা এত লাস্টে আসছে। 4 দিন 5 দিন মেলায় ছিল, আর আমি লাস্ট একদিনেই মেলায় যাইতে পারছিলাম। এই সানাইয়ার সাথে আমার মেলায় দেখা একদিন। তো তখন আমি মানে হুট করে বলে ফেলছি, ফিরোজও পাশে ছিল, তো ভাবিকে বলে দাও যে এবার মোড়ক উন্মোচন হবে ভাবির বাসায়। ভাবি এত খুশি হয়েছে যে বলার মতো না। ভাবির ওই মুখটা আমি আজীবন মনে রাখবো। কিছু ঘটনা মানুষ মনে রাখে, মানে মনের অজান্তেই মনে থাকে। মানে আমি যখন বলছি যে ভাবি এবার মোড়ক উন্মোচন আপনার বাসায় হবে, ভাবি এত খুশি হয়েছে। সত্যি মানে মোড়ক উন্মোচনটা যেন অনেক বড় বিশাল একটা কিছু, সেটার শরিক সে হতে যাচ্ছে। সে এত খুশি হয়েছে, আমার অনেক ভালো লাগছে। তো শেষ পর্যন্ত আর কি আমরা একত্রিত হতে পারছি। আমাদের পুরো টিম থাকলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, ঢাকার জীবন, কর্মব্যস্ত জীবন, আবার রমজান চলতেছে, সব মিলে হয়তো সুযোগ হয় নাই সবাই আসার। তো আমি মেজো ভাবির কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে এত ভালোবাসা, এত স্নেহ। আর ভাইজানদের কাছেও কৃতজ্ঞ যে এই যে পারিবারিক সাপোর্ট, কে কাকে গণে, যে আমি একজন কি লিখি তো আমার পাশে যে থাকা বা অনুপ্রেরণা দেওয়া, আই এম সো মানে হ্যাপি। তো সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি অনেক বড় করলাম, তো আমি এখন আমার কথা শেষ করছি। জি, আমরা এখন শুনতে চাচ্ছি যে অনুপ্রেরণায় যে আমাদের মেজো ভাবি উনি যে আমার অনুপ্রাণিত করেছে এই জিনিসটাকে কর্মর জায়গায় নিয়ে আসার জন্য, এটি ভাবির কাছ থেকে যদি কথা শুনতেছি। আমি আসলে পারিবারিকভাবে এই ফ্যামিলিটাকে আমার মন থেকেই মানে আমার আপনেই মনে করি। আমি কখনো আমার দেবর বা যা এটা মনে করি না। আমি মনে করি তারা আমার ভাই, ছোট ভাইয়ের বউ, এটাই। তো একটা বই বের হবে আমাদের ফ্যামিলি থেকে, ছোট বোন একটা বই লিখেছে, এটা আসলেই আমার কাছে খুব ভালো লাগে। এবং এই ফ্যামিলির প্রতিটা ব্যক্তি একটা ভালো কিছু করুক, এটা আমি সবসময়ে কামনা করি বা দোয়া করি। আমি আমার সন্তানদের যেমন ভাবি, আমি আমার দেবরদের বাচ্চার জন্য ঠিক তেমনি ভাবি। তো সেখান থেকেই আমি জানি যে এর আগের বারও যে বই উদ্বোধনে আমরা ছিলাম, উদ্বোধন করছি। তো জানি যে যাওয়া হবে। যাই হোক, এবার কর্মব্যস্ততা বা বই দেরিতে আসার কারণে হয়নি। আর আমিও ভাবিনি যে আসলে এভাবে হয়েই যাবে। তো যাক, এটা আমার খুব ভালো লাগছে। এটা হলো আমাদের পারিবারিক একটা বন্ধন, এটাই। তাছাড়া এই বইয়ে যে সানাই, তারপর যে আদুরি, এরকম আরও বেশ কয়েকটা লেখা আছে। তো লেখাগুলা আমাকে আসলেই খুব ভালো লাগছে। এবং সানাই লেখাটা আমি বেশ কয়েকদিনেই মোবাইল থেকে পড়েছি, যদিও বইটা আমার হাতে আসেনি আগে। তো বইটা এখন পেয়েছি, ইনশাল্লাহ এখন আমি ভালোভাবেই আবার পড়বো। এবং এটাই আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেজো ভাবিকে, খুব সুন্দরভাবে বলেছেন। আসলেই একটা পরিবারের মানে একটা ভালো কাজকে, ভালো মন্দ হোক, সেটা অনুপ্রাণিত করে একটা স্বীকৃতি দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। তো এই জায়গায় ভাবিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের পরিবার থেকে। আর আমরাও গর্বিত যে আমাদের পরিবারে আমরা একজন ভাবিকে পেয়েছি। এইবার আমরা একটু শুনতে চাচ্ছি আমাদের আব্দুল ওয়ারেজ ভাইয়ের কাছ থেকে। ওয়ারেজ ভাই যদি সংক্ষিপ্তভাবে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা গর্বিত এবং আনন্দিত, প্রত্যেক বছরে একটা করে বই উপহার আমরা পাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সানাই একটা বই উপহার পাইলাম। এবং আগামীতে দেশের চলমান প্রবাহ প্রেক্ষাপট নিয়ে কিছু লিখবে, লেখিকার কাছে আমাদের দাবি। আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ ওয়ারেস ভাইকে। তার প্রত্যাশা এবং তার অভিজ্ঞতা সেগুলো সুন্দরভাবে উনি বললেন। নিশ্চয়ই সে বিষয়গুলোকে মাথায় রাখবে আমাদের কবি। এবারে আমরা একটি কবি বা সাহিত্যিক যিনি লিখেছেন তার বড় জ্যেষ্ঠ পুত্র, তাকে আঞ্জুম অনুভব, তার কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্তভাবে শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাকির আঞ্জুম অনুভব। অ্যাকচুয়ালি বইটা যখন লেখে তখন বাসায় খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট চলতেছিল। আমি
আসলে আমি নিজেও একটু ওই সময় মেন্টালি একটু আনস্টেবল ছিলাম, মানে বড় একটা ইনসিডেন্টের ভিতর দিয়ে আমরা যেতে গেছিলাম, যাই হোক আল্লাহ বাঁচাই দিছে। যা গল্পটা মানে বইটা নিয়ে বলার একটাই বিষয়, সেটা হলো যে সবাই তো ফ্রন্ট এন্ডের স্টোরি আপনারা জানেন, কিন্তু ব্যাক এন্ডেরও তো কিছু স্টোরি থাকে। ব্যাক এন্ডের কিছু স্টোরি আমি শেয়ার করি। সেটা হলো যে ইচ অ্যান্ড এভরি গল্প যখন আম্মু লেখার পর আম্মুর কাজ হলো রাত্রেবেলা লাইট বন্ধ থাকবে ঘরের ভিতরে, আম্মু ডাকবে আমাকে যে অনুভব এদিকে আয়। আমার তো বুকের ভিতরে ধাপ করে যে কি করছি আল্লাহ মাবুদ ভালো জানে, এখন হবে কিছু একটা হবে। যাওয়ার পরে তার কথা হলো তো গল্পটা পড়ো। গল্পটা পড়লাম, কোথায় কি সমস্যা আছে বের করো। এইভাবে প্রত্যেকটা গল্পের ভিতরে আম্মুর যেরকম হাত আছে আমারও হাত আছে। ক্রেডিট একা আম্মুকে আমি কখনোই দিব না, ক্রেডিট আমার ওই যে ক্যামেরার পিছনে ব্যাক এন্ডে যে ব্যক্তি দাঁড়ায় আছে তারও আছে। সো গল্পগুলো আসলে খুব সুন্দর, মানে ভাবানোর মতো গল্প। এমন না যে হিজিবিজি লেখা, গল্পগুলো ইমেজিন করা যায়, চোখের সামনে ভাসানো যায়, সাবলীল ভাষায় লেখা গল্প। আমার খুবই ভালো লাগে এই জিনিসটা, যে আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে বা কিংবা আমার সিনিয়র বা জুনিয়র সার্কেলে শেয়ার করি যে হ্যাঁ আমার আম্মু লেখা, তখন একটা আলাদা ভাব থেকে ও আচ্ছা ঠিক আছে তোমার আম্মু লেখালেখি করে, তখন আমার নিজেকে খুবই গর্বিত লাগে। তো আমি আর কিছু বলবো না, কথা না বাড়াই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, এবারে আমরা একটু কবি কনিষ্ঠ পুত্র, যে সবসময় তার পাশে থেকে বানান টানান ঠিক করে দেয়, ভাবার্থগুলো বুঝিয়ে দেয়, একটু তার কাছ থেকে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি কবির ছোট পুত্র মোহাম্মদ হামিনা জীবন রায়। তো আমার বড় ভাই যেটা বলে গেল যে মায়ের প্রত্যেকটা গল্প বা কবিতা যেটাই বলা হোক, সেগুলোতে আমাদের অনেক হাত থাকে। লাইক মা যে এই বইটা লিখছে ওর মধ্যে অনেক আর কি প্যারা গেছে আমাদের উপর দিয়ে। তো বেশিরভাগ টাইমে দেখা গেছে যে আম্মু এই লেখা নিয়ে ব্যস্ত ছিল, আমরা মাকে হেল্প করেছি। তো এগুলো আর কি আমরা নিজেকে গর্বিত মনে করতেছি যে আমরা এই বইয়ের পিছনে আমরা একটু কিছু ইফোর্ট দিতে পারছি। অ্যান্ড এটাই আমার বলার ছিল। হারিয়েছি অনেক আগেই, তার উপর বড় ভাইকেও হারিয়েছি। এখন বড় ভাই বলতে আমাদের এই বড় ভাই আছে স্থানীয়, উনি সবসময় সাবলীল এবং শিশুসুলভ আচরণ, যেটা আমাদের উন্নত করে এবং আমরা অনুপ্রাণিত হই। হয়তো আমাদের মধ্যে মতবিরোধ হয়, কষ্ট হয়, কিন্তু এই যে কাছে টেনে নেওয়ার, কাছে আসার যে জায়গাগুলো ওনার কাছ থেকেই আমরা অনেকটা পাই। জানি না কতদিন এটুকু আমরা নিতে পারবো বা ধরে রাখতে পারবো। আমরা একটু সেই ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি নিতে শুনেছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকের সন্ধ্যার এই মহতী অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে লিখনই সবার অন্তরে থাকে, লেখার একটা প্রেরণা, লেখার একটা আবেগ, উচ্ছ্বাস, সৃষ্টির একটা উতাল পাতাল লেগে থাকে, কিন্তু দেখে কলমের মাথায় সাজিয়ে গুছিয়ে লেখা, এটাই হলো বড় দক্ষতা। এবং এইসব দক্ষতাকে আমরা বলি মানে যেটা আমরা এ পর্যন্ত প্রথম শুনে আসছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, তাকে একটা খেতাব দেওয়া হয়েছিল। সেই খেতাব বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ দিতে পারেনি, সেটা হলো শৈল্পিক স্বভাবী সাহিত্য। তা আমি আমাদের এই সাহিত্যের নবপ্রসূতিকে আমি বলবো যে তুমি আরও ভালো লিখে যাও। তবে আমার ভাই ওয়ারেস যেটা বলছে যে ডকুমেন্টারি কিছু লেখা, একজ্যাক্টলি এই ডকুমেন্টারি লেখাগুলো জাতি গঠনের জন্য খুব কাজ দেয়, খুব কাজ দেয়। যেটা আমি আমার দেখা 50 বছরের আবুল নজরুলের একটা লেখা বই, প্রায় 620 টাকা বইটা পড়েই আমি বুঝতে পারছি আসলে এই লেখাগুলোর ভিতরে গুরুত্ব বেশি। আর সানাই এর আগেও আমরা কিছু উপন্যাস পেয়েছি, কাব্যগ্রন্থ পেয়েছি। এবং আজকের যে সানাই নাম শুনেই তো আমার কাছে মনে হয় সেই কিশোর বয়সে সেই সানাইয়ের ডাক, সানাইয়ের শব্দ আমার কানে আসতেছে। হয়তো এটা হৃদয়ের মাঝে কিছু সানাইয়ের শব্দ পাওয়া যাবে তার লিখনিতে। আর এমনিও পল্লীবালাকে নিয়ে লেখার মতো যোগ্যতা পৃথিবীতে খুব কম লোকেরই আছে। তার মাঝে বাংলাদেশের অবস্থা তো বর্তমানে আধুনিকতায় গা ভেসে যাওয়া, যেখানে বাংলা মাঠে ঘাটের কোনো স্মৃতিকথা, কোনো সাহিত্যের কোনো ঠাঁই নেই। এখানে শুধু উদীয়মান লেখকদের এবং উদীয়মান প্রযুক্তিগত চিন্তা চেতনা নিয়ে যা লেখা ভাব, সেখানে তাহমিনের যে লেখাটা, যে সানাইকে নিয়ে এখানে কয়েকটা প্রবন্ধ সে সুনির্দেশন করছে, তা সত্যি প্রশংসা করার মতো এবং তার মনে রাখার মতো এবং ভালো চিত্ত বিনোদনের মতো।
আমার কাছে মনে হচ্ছে যে আমি নিহারঞ্জন গুপ্তের একটা উপন্যাস পড়ছিলাম যেটার নাম ছিল অরণ্য। এই অরণ্য উপন্যাস পড়ার পর প্রায় আমি মাস 3 এই অরণ্যের ভিতরেই ছিলাম। তা আসলে লেখনী মানুষকে এইভাবেই প্রভাবিত করতে পারে, সানাই এমনই একটা প্রভাবিত করবে আমাদেরকে। আমি মনে করি বাংলা সাহিত্যের জগতে, বাংলা সাহিত্য পরিষদে এই লিখনির মাধ্যমে শুরু হবে আর একটা বাংলা পল্লী, বাংলার মানুষের অনুভূতি, আর একটা বিপ্লব, আর একটা চেতনা। আমি দোয়া করি তার লিখনি আরও বেগবান হোক, আরও তীব্র হোক, আরও দৃঢ়তার সাথে সে আরও বিস্তৃত হোক। আমার দোয়া থাকলেও আজকের এই মরুভূমির সন্ধ্যায় আমি সকলকে আমার পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইজানকে সুন্দরভাবে তার প্রতিক্রিয়া এবং উদ্দেশ্যমূলক এবং উৎসাহমূলক মানে বক্তব্য দিয়েছেন, যেটা হয়তো আমাদের গ্রহণযোগ্য করবে। তবে আমি দর্শকদের এবং যারা তহমিনা আলমের সাথে পেজে আছেন এবং তার লেখা পড়েন, আমি মনে করি যে সানাই গল্পটা আপনারা নিজেরা নেবেন এবং অন্যকে নেওয়ার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন, এবং তবেই সেখানে কিন্তু কবির একটা মূল্যায়নটা হবে। এই অনুরোধটুকু সবাইকে রাখবো। আমরা এই পর্যায়ে আমরা কবি বা যিনি কবি প্রবন্ধ লিখেছেন তার মাতা অর্থাৎ আমাদের আমার শাশুড়ি আম্মা, এবং ওনাকে আজকের এই সানাই গল্প প্রবন্ধটি, এই গল্প বইটা মনোযোগ করে এবং তাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য লিখেছি। এমনি হাতে রাখবেন। আচ্ছা, আমি বলে আচ্ছা, আসসালামু আলাইকুম। কি বলবো আমি, আমার মেয়েকে জানলে এতটুকু করতেছিল, মর্যাদা এত দূর আনছেন। আমি এই দেখেই আমি হাঁটতেছিল, খুবই হতেছিল মনের মধ্যে, আমার খুবই ভালো লাগছে। আমার এই মেয়ের বই আমি হচ্ছিল এর আগে 3টে হচ্ছে কবিতার বই বের হয়েছে, আমি প্রত্যেকটাই হচ্ছিলাম প্রায় পড়ে শেষ করছি। আর হচ্ছে গিয়ে শেষে আমি বলে গেছি যে তুই শুধু এই কবিতায় লিখিস, তুই হচ্ছে গল্প লেখে, তুই গল্প লিখে তুই ভালোভাবে লিখতে পারবি, আরও হচ্ছিল ভালো ভালো কথা লিখতে পারবি, তুই গল্প লিখবি, এই কথা আমি বলে গেছিলাম। তো তাহলে এই বইটা যখন হচ্ছিল লেখেন গত হচ্ছিল ডিসেম্বর মাসে, আমি ছিলাম আমার মেয়ের বাসাতেই আমি ছিলাম। আমি কিছু কিছু হচ্ছিল পড়েছিলাম। আমার মেয়ের কবিতাই বলেন আর হচ্ছিল গল্পই বলেন, যেটাই বলেন না কেন, সব প্রত্যেকটা বর্ণ বাক্য মনে হয় হৃদয় স্পর্শ করেছে, আমার হৃদয় স্পর্শ করেছে। আমার যে কত ভালো লাগছে তা বলার না। আর এই সানাই গল্পটা লেখার সময় একদিনকে আমার মেয়ে খুবই অসুস্থ, আমি খুবই হতেছিল অসুস্থ দেখে নিয়ে আমার মনে হলে জানলাম আর মেয়ে হতেছিল গল্পটা লিখতে নিল, এইভাবে এত অসুস্থ অবস্থায় কেমন করে লেখে, শেষ করতে পারবে কি পারবে না, আমার খুব ভয় ছিল। তো এই অবস্থা রেখে আমি চলে গেছিলাম, আমার বাড়িতে আসছে, আমি বইটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর তার সাথে খুব বেশি ভালো লাগছে যে আমারই ছেলেদের বৌমা, আবার এই যে ছেলেরা 2 ছেলে, ওরা যে আমার মেয়েকে, তোমরা যে আমার মেয়েকে এত দূর হতেছে মর্যাদা দিয়ে এত দূর যে আনছাও, আজকে এই বই মোশনে তোমরা যাইতে পারো না, বাসায় আনছাও, আমার খুবই সেটা দেখে আমার খুবই ভালো লাগছে, খুব আন্তরিকতা রাখতেছে। তো তোমাদের এই পরিবারের ঘনিষ্ঠতা যেন চিরদিন থাকে, এই আমি দোয়া করি। আর আমার মেয়ের হতেছে সব দিক দিয়ে আমি হতেছে মঙ্গল কামনা করি, আল্লাহ আর অসুস্থতা এবং এই বই লেখার আরও স্প্রিয়াজনক আরও হতেছে যেন উন্নত করতে পারে, ওকে যেন আল্লাহ সুস্থ রাখে, ওর পরিবার এবং শারীরিক দিয়ে সব দিক দিয়ে আল্লাহ ওকে মঙ্গলদান করুক, এই আমি দোয়া করে আমি শেষ করি। ধন্যবাদ আম্মাকে। আম্মা আসলে আমাকে আপ্লুত হয়েছিল। সানের পিছনের অনেকগুলো গল্প আছে, যে গল্পগুলো হয়তো একদিন নিয়ে একটা গল্পও লেখা হতে পারে। তো আমাদের এই গল্পের পৃষ্ঠপোষকতা ছিলেন মোহাম্মদ ওবায়দুল হক, যিনি আমেরিকা প্রবাসী। উনিও একটা খুব বাজে ক্রাইসিস অবস্থার কারণে বাংলাদেশে আসতে পারেনি। আমেরিকা থেকে সবসময় উনি যোগাযোগ রেখেছেন এবং উনিও মিস করেছেন। আমরা ওবায়দুল হক মামা, আপনাকেও আমরা মিস করছি। তো আমরা এই মোড়ক উন্মোচনের সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমি আবার রিকোয়েস্ট করব, যারা আমাদের সাথে আছেন, ধর্মীয় মিডিয়ামের সাথে আছেন ফলোয়ার হিসেবে, আপনারা বইটিকে মাথায় রাখবেন যে কোনো প্রিয়জনকে গিফট করার জন্য হলো নিয়ে তার সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার আগামী দেখা হবে কোন নতুন বই নিয়ে। ধন্যবাদ।
থ্যাংক ইউ সবাই এত ছবি সুন্দর তুলবো সুন্দর বলছেন ছবি তুলবো কাকে